এখন শুনতে হবে মসজিদ ভাঙ্গা কবে মন্দির হবে। দেখেন, এটা কিন্তু আনন্দ মঠের এই বন্দে মাতরম স্লোগানটার সাথে বঙ্গভঙ্গ, বাঙালিদের পরাধীনতা এবং ব্রাহ্মণ্যবাদ সরাসরি জড়িত, এবং এক কথায় বললে রেড ক্লিফ লাইনকে ডেনাই করা। 2 নাম্বার কথা হচ্ছে বাংলাদেশে, পুরা বাংলাদেশ তার ইসকন বানাবে। আপনি কি এইবার যদি আসি, যে এই যে এতদিন ধরে যে বলা হচ্ছে যে ইসকনের সাথে বাংলাদেশের, এই যে চিন্ময়ের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই, এগুলো বোগাস। এরা সিস্টেমেটিক্যালি একে অন্যকে অ্যাফিলিয়েশনে সাপোর্ট করে যাচ্ছে। ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে না, বিং এ স্টেট হিসাবে বাংলাদেশের সাথে কখনো তারা বন্ধুত্বপূর্ণ এবং সাস্টেইনেবল এবং নেইবারিং কান্ট্রি রিলেশনশিপ তারা কখনো, সে স্ট্যান্ডার্ড বোর্ডের কাছে সে তাকে ইনভেস্টিগেশনের প্রসিজার চলতেছে যে সে কিভাবে ফ্ল্যাট পেয়েছে, সে কিভাবে ফ্ল্যাট পেয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে কিভাবে ফ্ল্যাট দিল সে। অর্থাৎ এই যে আমি এই যে উপাত্তগুলো বলতেছি, আপনি এর পরবর্তীতে দেখেন, আপনি দেখেন যেই দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা, সেটা কি তার অগোচরে বাইরে? যিনি প্রধানমন্ত্রী, যে শেখ হাসিনা বলে যে আমার নলেজের বাইরে বাংলাদেশে এমন কিছু নাই, ঘটে না। অর্থাৎ সে দেশের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকা নেয় সেটা জানে না? নিশ্চয়ই জানে। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকা নেয় তাহলে সে কত কোটি টাকা ঘুষ নিয়েছে? তো বাংলাদেশের জিডিপি বাড়েনি, বরং জিডিপিটা বেড়েছে হাসিনার। আমি আসতেছি, আমরা 75 সাল থেকে যে আমাদের পররাষ্ট্রনীতির ভারত নির্ভরশীলতা কমতে শুরু করেছিল, সেটা আমি আগেও বলেছি, এখনো আসলাম যে বিষয়টা দেখেন আপনি, শেখ মুজিবুর রহমান 1972 সাল থেকে 75 সাল, আমি ইভেন 71 সালের যুদ্ধকালীন সময় তার ভূমিকা, এটা লম্বা সিরিজ অফ আলোচনা হয়ে যাবে, সেখানে যাচ্ছি না। 72 থেকে 75 সাল পর্যন্ত তার যে টেনিউর ছিল, সে ছিল ফেইলুর, সে ছিল কমপ্লিটলি ব্যর্থ একজন রাষ্ট্রপ্রধান, সে ছিল ক্ষমতালোভী। সে বাংলাদেশকে বাংলাদেশে সে একাধারে যেমন প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিল, এবং তার মসনদকে পাকাপোক্ত করার জন্য সে রক্ষী বাহিনী গঠন করেছিল, সে বাকশাল গঠন করেছিল। আপনি যদি এটাই না হয়, পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাতে পারবে যেই দেশের রাষ্ট্রপ্রধান, যেই দেশের কিংবদন্তি 1971 সালে যিনি ছিলেন কিংবদন্তি, যিনি স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন, যিনি গোটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন এবং বাংলাদেশকে স্বাধীনতা ছিনিয়ে আনলেন, সেই লোককে, সেই রাষ্ট্রপ্রধানকে মাত্র 3 বছরের মাথায় তাকে জীবন দিতে হয়? পৃথিবীর ইতিহাসে আপনি কখনো দ্বিতীয়টা দেখাতে পারবেন না। এর ইতিহাস একটাই রয়েছে, এবং সেটা হচ্ছে আমি তার মানে কি পরিমাণ অন্যায়, লুটপাট, ত্রাসের রাজত্ব সেই সময় কায়েম করেছিলেন, কিভাবে সে মানুষকে ওই সময় গুম খুন করেছিলেন, হত্যা করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে ডোবা নালা এবং পাটক্ষেত, বাঁশ ঝাড়ে কিভাবে লাশ পাওয়া যেত। আমি চেষ্টা করতে চাই এভাবে, দেখেন ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে না, বিং এ স্টেট হিসাবে বাংলাদেশের সাথে কখনো তারা বন্ধুত্বপূর্ণ এবং সাস্টেইনেবল এবং নেইবারিং কান্ট্রি রিলেশনশিপ তারা কখনো এস্টাবলিশ করেনি, এবং এটাকে তারা একটু শেষ করতে হবে, আমরা এক মিনিটে শেষ করে দিচ্ছি। বরং তারা অলওয়েজ তারা সম্পর্ককে ডেভেলপ করেছে কার সাথে? একটা পার্টির সাথে, একটা পলিটিক্যাল পার্টির সাথে। কখনো বিটুইন দ্য কান্ট্রিজ, বর্ডার কান্ট্রিজ রিলেশনশিপ কোন একটা পার্টিকুলার পার্টির সাথে হবে না। যেটা ইন্ডিয়া থ্রু আউট দ্য টাইম তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ককে নার্চার করেছে, সম্পর্ককে তারা ডেভেলপ করেছে, কারণ তারা এইটা শুরু করেছিল সেই 1971 সাল থেকে। আসেন, এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, পরিশেষে আমি যে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, ইন্ডিয়াকে বুঝতে হবে, ইন্ডিয়াকে না, বাংলাদেশের জনগণের ভাষাটাকে বুঝতে হবে। বাংলাদেশের জনগণ স্পেশালি যে কারেন্ট এরা, যে কারেন্ট যেই সময়গুলো আমরা যে যাচ্ছি, এই সময় যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু গড়ে উঠেছে। এইটা আপনাকে, ইন্ডিয়াকে এটাকে কনসিডার করতে হবে। এবং বর্তমানে বাংলাদেশের যে এই আজকে যে এই আধুনিক যে একবিংশ শতাব্দীতে শুধু একপাক্ষিক রিলেশনশিপ কখনো হয় না, রিলেশনশিপটা ডাইভার্সিফিকেশনের হতে হয়। সবচেয়ে যেই দুঃখজনক যে ঘটনা, তারা
ইন্ডিয়া অলওয়েজ একটা পার্টিকুলার পার্টির সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা নাক গলাবার চেষ্টা করছে, হুইচ ইজ, এটা হচ্ছে সম্পূর্ণ এথিক্স, কোড অফ কন্ডাক্ট এবং পররাষ্ট্রনীতির যেই কন্ডাক্ট গুলো রয়েছে ইন্ডিকেটর, সেটার বাইরে। আমি আশা করব ইন্ডিয়া এখান থেকে বেরিয়ে আসবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবে। আমরা আসেন যে পৃথিবীর উন্নত দেশের যে বর্ডার কান্ট্রিগুলো যেভাবে সম্পর্ক হয়, আমাদের দেশের সম্পর্কটা ওইভাবে হোক, এবং পরিশেষে আপনাদের মিডিয়া এবং আপনাদের যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়াতে রয়েছে এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয়, এটা দিয়ে কখনোই আপনাকে দেখেন বর্তমান পৃথিবীতে গিভ এন্ড টেকের একটা পলিসি রয়েছে, যেটা আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক যদি ডেভেলপ করতে চান একটা বড় রাষ্ট্র হিসেবে, আপনাকে যদি 10টা স্টেপ 10 কদম আগে বাড়ান, বাংলাদেশ কয়েকটা কদম আগে বাড়াবে। এই নীতিটা আপনাকে মেনটেন করতে হবে। আপনার মাধ্যমে ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে তারা যে তথ্য সন্ত্রাস যেগুলো চালাচ্ছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আসেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটাকে সহায়তা করি এবং একটা সাস্টেইনেবল রিলেশনশিপ ডেভেলপ করি। আর কখনো সীমান্তে হত্যা, নিহত, আগ্রাসন এগুলো আর আমরা দেখতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম। জি, ধন্যবাদ। দুইজন দর্শক যুক্ত আছেন, আমি একটু প্রশ্ন নিয়ে আসছি। ইশতিয়াক, ক্যামেরাটা অন করতে হবে। ইশতিয়াক আহমেদ, জি, আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন? ভাই। ক্যামেরাটা অন, ক্যামেরাটা বন্ধ আছে। জি বলেন, ক্যামেরাটা বন্ধ আছে। হ্যাঁ বলেন। জি ভাই, এখন শুনতে হবে। এই জায়গায় 4টা স্লোগান আসছে। প্রথম স্লোগানটা হচ্ছে বন্দে মাতারাম, সেকেন্ড স্লোগানটা হচ্ছে ভারত মাতা কি জয়, তৃতীয় স্লোগানটা হচ্ছে সারা বাংলাদেশে ইসকন তৈরি করবার, ফোর্থ স্লোগানটা হচ্ছে জয় শ্রীরাম। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, আইনজীবীকে পিটিয়ে হত্যা, গেরুয়া ফ্লাগ উড়ানো এবং অখণ্ড বাবরি মসজিদ ভাঙা এবং অখণ্ড ভারত, প্রত্যেকটা জিনিস এন্টার রিলেটেড, এন্টার কানেক্টেড। এখন দেখেন যে এই যে বন্দে মাতারাম স্লোগানটা, এটা তাৎপর্য কি? লাল সালামও বলেছে আপনি শুনতে পারেননি। লাল সালামও বলেছে আপনি শুনতে পারেননি। আচ্ছা ঠিক আছে, আমি শুনে নেব, আপনি একটু শুনে নিয়েন। এখন এখানে যেটা বলি, প্রথম কথা হচ্ছে বন্দে মাতারামের যে বন্দে মাতারামের যে বিষয়টা, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র সেখানে ম্লেচ্ছ যবন এবং ন্যাড়া, সেখানে একটা উক্তিতে বলা হচ্ছে যে আমার জাত গেছে, কুল গেছে, ধর্ম গেছে, এখন প্রাণটাও যায় এই ন্যাড়াদেরকে যদি দমন না করি তাহলে হিন্দুত্বই থাকে না। আর এই গল্পে উনি আবার বলতেছে আনন্দ মঠেই, উনি আবার বলতেছে যে এই মুসলিমদেরকেই যে মসজিদ ভাঙ্গা কবে মন্দির হবে। দেখেন এটা কিন্তু আনন্দ মঠের এই বন্দে মাতারাম স্লোগানটার সাথে বঙ্গভঙ্গ, বাঙালিদের পরাধীনতা এবং ব্রাহ্মণ্যবাদ সরাসরি জড়িত। এবং এক কথায় বললে রেড ক্লিফ লাইনকে ডেনাই করা। 2 নাম্বার কথা হচ্ছে বাংলাদেশে, পুরা বাংলাদেশ তার ইসকন বানাবে। আপনি কি এইবার যদি আসি যে এই যে এতদিন ধরে যে বলা হচ্ছে যে ইসকনের সাথে বাংলাদেশের এই যে চিন্ময়ের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই, এগুলো বোগাস। এরা সিস্টেমেটিক্যালি একে অন্যকে অ্যাফিলিয়েশনে সাপোর্ট করে যাচ্ছে এবং এটা পুরাটাই করা হচ্ছে একটা মেসেজ যে দেখো, এবং এটা ওদের ন্যারেটিভ, বাইবর্ন ন্যারেটিভ, এইটাই আসতেছে বারবার, সেটা পুরো বাংলাদেশের এক্সিস্টেন্সকেই ডেনাই করা। ফার্দারমোর এই কাজটা হচ্ছে কেন? এই কাজটার সাথে এয়ারপোর্টে যে হামলা হয়েছে, যে একজন প্রবাসীকে আক্রমণ, একই সূত্রে গাথা কিনা একটু যদি বিবেচনা করেন, সেটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের, বিডিআর গণহত্যার ইস্যুটাকে ধামাচাপা দেয়া একই সাথে কানেক্টেড। কারণ এখন বিজিবি তার পারফরমেন্স দেখাচ্ছে যাতে বিডিআর এর ইস্যুটা ধামাচাপা পড়ে। এগুলো সব ইন্টার কানেক্টেড। বাট এখানে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশের অস্তিত্বকে ডেনাই করা স্লোগান। ভিন্ন কিছু থাকলে জানতে চাই।